প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। বিসিবির নির্বাচনে অনিয়ম নিয়ে তদন্ত শেষে জাতীয় ক্রীড়া পরিষদের রিপোর্ট জমা দিয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। কাউকে অভিযুক্ত করে নয়, নিরপেক্ষ থেকে নিজেদের মতামত এনএসসিকে জানানো হয়েছে বলে গণমাধ্যমে জানিয়েছেন কমিটির প্রধান ও সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামান। নিরপেক্ষভাবে চেষ্টা করেছি আমরা, যাদের যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করছি। তাদেরকে জিজ্ঞাসা করে যা পেয়েছি আমরা সেভাবে সুন্দরভাবে চেষ্টা করেছি, সংক্ষিপ্তভাবে। আমরা কাউকে অভিযুক্ত না করে আমি নিরপেক্ষ যা নির্বাচন সংক্রান্ত যা পেয়েছি সেই সম্বন্ধে রিপোর্ট দিয়ে গেলাম আমরা এখানে এসে। এই বিষয়ে আমরা কথা বলতে আমাদের সহকর্মী রেদওয়ান শাওনের সাথে কথা বলতে চাইবো। রেদওয়ান শাওন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এনএসসিতে রিপোর্টটা জমা হয়েছে, সেই রিপোর্টে আসলে কি আছে রেদওয়ান? কতটুকু শুনতে পেয়েছেন? আমরা যতটুকু জানি যে বোর্ডের অনেক পরিচালক সেখানে কথা বলেছেন বিসিবি নিয়ে, তারাও আসলে নিজেদের মতামত জানিয়েছেন। আপনি আসলে বিস্তারিত জানাবেন। মামুন, আমরা বেশ কিছুদিন ধরেই শুনছি আসলে বিসিবির যে বর্তমান কমিটি, এই কমিটি নিয়ে বেশ একটা অস্থিরতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলছে। আসলে এই কমিটিটা শেষ পর্যন্ত থাকবে কি না, বা কিংবা এই কমিটির ভবিষ্যৎ কি, এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। আমরা জানি বিসিবির যে গত নির্বাচনটা হয়েছিল, অর্থাৎ আমিনুল ইসলাম বুলবুলের যে নির্বাচন পরিষদ, যেই নির্বাচন করে আসলে তারা ক্ষমতায় বসেছে, এই নির্বাচনটাতে অনিয়ম হয়েছে কিনা এমন আসলে একটা বিদ্রোহী গ্রুপ আমরা বলতে পারি, যারা আসলে এর প্রেক্ষিতে একটা তদন্ত কমিটি চেয়েছিল এনএসসির কাছে, এবং এরপরেই কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয় 5 সদস্যের। তারা প্রথমে জানিয়েছিল 15 কার্য দিবসের মধ্যে আসলে তদন্ত শেষে একটা রিপোর্ট জমা দেওয়া হবে, সেটা 14 দিনের মধ্যেই তারা জমা দিয়েছে। এবং জমা দেওয়ার পর কমিটির যিনি প্রধান AKM আসাদুজ্জামান, তিনি কথা বলেছেন, যদিও তিনি খোলাসা করেননি আসলে সেই রিপোর্টে কি আছে, তবে তিনি এটা নিশ্চিত করেছেন যে তারা একটা পর্যবেক্ষণ দিয়েছেন, তবে এখানে তিনি কাউকে কিন্তু অভিযুক্ত করেনি। এটা কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের যে পরিচালনা পরিষদ, তাদের কিছুটা ফেভারে যাবে কিনা এই প্রশ্নটা কিন্তু থেকে যায়, কারণ যেহেতু কাউকে অভিযুক্ত করা হয়নি, তাদের একটা পর্যবেক্ষণ হয়েছে এই নির্বাচনে কেমন হতে পারতো না হতে পারতো, এমন একটা পর্যবেক্ষণ আসলে তারা দিয়েছে। অন্যদিকে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, সেই গত যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাকেও কিন্তু এই তদন্ত কমিটি ডেকেছিল, কিন্তু তিনি আসলে তদন্ত কমিটির সেই ডাকে সাড়া দেননি, যেটা আসলে তদন্ত কমিটির প্রধান আসাদুজ্জামান নিজেই বলেছেন। এবং তিনি একই সাথে প্রশ্ন করেছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে নির্বাচন পদ্ধতি, এই পদ্ধতিতে আরো কিছু সংশোধন আনা যায় কিনা, এ বিষয়ে কিছু সুপারিশ তারা এই তদন্ত রিপোর্টে জমা দিয়েছেন এনএসসিতে। এখন পর্যন্ত আমার কাছে এই রিপোর্ট নিয়ে এটাই ছিল সর্বশেষ তথ্য। রেদওয়ান, আরেকটা ছোট্ট করে জানতে চাইবো, আজকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি ক্রিকেটারদের সাথে বসার কথা রয়েছে, আসলে সেইখান থেকে কি সিদ্ধান্ত আসতে পারে? কোন সিদ্ধান্তের আভাস কি পাচ্ছেন? আভাস যেটা আমরা পেয়েছি, আমরা যতদূর জানি, মানে গতকাল থেকে বেশ একটা আলোচনা ছিল এই বোর্ড হয়তোবা আজকে, অর্থাৎ তদন্ত কমিটির এই রিপোর্ট জমা দেওয়ার পরেই ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ আমরা জানি তদন্ত কমিটির রিপোর্টটা জমা দেওয়ার কিছুক্ষণ পরেই সেটা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তার কাছে নিয়ে যাওয়া হয়েছে, এবং খুব দ্রুতই এটা নিয়ে একটা সিদ্ধান্ত আসবে। তবে আমিনুল ইসলাম বুলবুল কিন্তু এসব নিয়ে ভাবছেন না, তিনি আপাতত ক্রিকেটটা নিয়ে ভাবছেন, যেহেতু সামনে নিউজিল্যান্ড সিরিজ, তারপরে আবার পাকিস্তান আসবে, এরপরে বাংলাদেশ জিম্বাবুয়েতে যাবে, এবং তারপরে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে আফগানিস্তানের সাথে দুটো সিরিজ রয়েছে, বেশ লম্বা শিডিউল। এর আগে প্লেয়ারদেরকে কিভাবে আসলে রিল্যাক্স রাখা যায়, আমিনুল ইসলাম বুলবুল যেহেতু গতকাল একটা বোর্ড মিটিং করেছে, সেখানে বেশ কিছু সিদ্ধান্ত এসেছে। ক্যাপ্টেনের সিদ্ধান্ত আমরা জানতে পেরেছি, 3জন ক্যাপ্টেনকে নিয়ে একটা সিদ্ধান্ত, লম্বা পরিকল্পনা করা হয়েছে। এসব বিষয়ে আসলে তিনি ক্রিকেটারদের সাথে বসতে চান। আবার এটাও শোনা যাচ্ছে এটাই হয়তো হতে পারে ক্রিকেটারদের সাথে অ্যাজ এ সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের শেষ বৈঠক। কিন্তু আসলে ভবিষ্যৎ তো বলা যাচ্ছে না। আসলে তদন্ত কমিটির এই রিপোর্টের পর ক্রীড়া প্রতিমন্ত্রী আসলে কি পদক্ষেপটা নেন, সেটার দিকে আসলে নজরটা সবার রয়েছে। সেই পর্যন্তই মনে হয় অপেক্ষাটা সবার করতে হবে। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন। শনিবার মিরপুরে ছিল বিসিবির বোর্ড সভা। এজেন্ডায় ছিল ভবিষ্যৎ পরিকল্পনা, নেতৃত্বের স্থায়িত্ব আর কাঠামোগত পরিবর্তন। কিন্তু সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলা। গুরুত্বপূর্ণ এই সভায় আর কি কি বিষয় নিয়ে আলোচনা হলো, বিস্তারিত থাকছে তানজিম ঐশীর রিপোর্টে। বিসিবির ম্যারাথন মিটিং দুপুর থেকে রাত গড়ালো। শনিবারের বোর্ড সভায় কত কথাই না উঠে এলো। সভা শেষেই আবার 4 পরিচালকের পদত্যাগ। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য ছিল গুরুত্বপূর্ণ একটা দিন। বিদেশ থেকে ফেরার পর আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে প্রথম মিটিং। কি ছিল সেই মিটিংয়ে? সিদ্ধান্ত আসলোই বা কোন কোন বিষয়ে?
এদিনের মূল এজেন্ডাই ছিল টি-20তে লিটন দাস এবং ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বের মেয়াদ বাড়ানো, স্পিন বোলিং কোচ হিসেবে মোহাম্মদ রফিকের নাম ঘোষণা, ঢাকা প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ পরিকল্পনা, যদিও এ বিষয়ে এখনও সিদ্ধান্ত আসেনি। সাথে নিজেদের কমিটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা সহ আরও বেশ কিছু বিষয়। সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমি প্রথমত আপনাদেরকে তবে সংবাদ সম্মেলনের শেষ ভাগে দৃশ্যপট বদলে যায়। একের পর এক প্রশ্ন, কেন বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ? সেই প্রশ্নের উত্তরও দিতে হয়েছে প্রেস কনফারেন্সে আসা পরিচালকদের। সরকারের যে দৃষ্টিভঙ্গি ছিল তখন, সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ ছিল না। সরকার যখন বলেছে যে এখানে খেলা আমাদের জন্য নিরাপদ না, খেলোয়াড়দের জন্য নিরাপদ না, যারা দর্শক তাদের জন্য নিরাপদ না, যারা সাংবাদিক তাদের জন্য নিরাপদ না, এবং এখানে শুধু সরকার বলেছে তা না, সরকারের যেসব এজেন্সি আছে তারা ইনভলভ ছিল, তারা বলেছে নিরাপদ না, সেখানে আমাদের অন্য কোনো কিছু বলার কোনো সুযোগ ছিল না। এদিকে বোর্ডের ভিতরেও অস্থিরতা। নির্বাচন তদন্তের মধ্যে একে একে 4 পরিচালকের পদত্যাগ, তাও আবার মিটিং শেষে। এই নিয়ে মোট 7 জন পরিচালকের পদত্যাগ। বিসিবিতে যেন একা হয়ে পড়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তবুও বর্তমান পরিচালনা পর্ষদের দাবি, তাদের কোনো উদ্বেগ নেই। সব সিদ্ধান্তই নেওয়া হচ্ছে ভবিষ্যৎকে সামনে রেখে। জানিয়েছে, ইভেন আমি পার্সোনালিও যখন জিজ্ঞেস করছি তারা বলছে পার্সোনাল রিজন। এজেন্ডা ছিল উন্নয়ন আর পরিকল্পনার, কিন্তু বাস্তবতা ঘুরে দাঁড়ালো এক প্রশ্নে, বিশ্বকাপ মিসের দায় কার? আর পরিচালকদের নজিরহীন পদত্যাগের হিড়িক কেন? উত্তর এখনো খুঁজছে দেশের ক্রিকেট। ওকে, থ্যাংক ইউ সবাইকে। তানজিম ঐশী, স্টার নিউজ। যুব সাফ জয়ের পর দেশের ফুটবল নিয়ে এবার বড় স্বপ্ন দেখেন সাফের জয়ের অন্যতম নায়ক রোনান সুলিভান। খেলতে চান লাল সবুজের সিনিয়র জার্সিতে, যেখানে থাকেন নিয়মিত অনুপ্রেরণা যোগান দুই ভাই কাভান আর কুইন সুলিভান। স্টার প্লেতে জানালেন তার ট্রেডমার্ক সেলিব্রেশনের নেপথ্যের কারণ। বাংলাদেশের সমর্থকদের বলছেন দুনিয়ার সেরা ফ্যান। রোনান সুলিভানের সাক্ষাৎকার নিয়েছেন মাহবুব রিমন। সময় কত দ্রুত বদলায়। বছরখানেক আগেও যা কেউ কল্পনাতেও ভাবতে পারেনি, তাই এখন বাস্তব। সুলিভান ব্রাদার্সের 2 জুনিয়র সদস্যর গায়ে যে লাল সবুজের জার্সি। তবে 4 ম্যাচে 2 গোল, 1 অ্যাসিস্ট আর স্নায়ুর পরীক্ষার শেষ শটে পানেন কা। রোনান সুলিভান যেন বাংলার সমর্থকদের নয়নের মণি। হাতিরঝিলের এমফি থিয়েটারে রঙিন আলোর আলোক ছটায় যখন আলোকিত চারিপাশ, সমর্থকদের ফ্লেয়ার উৎসব, তবুও ক্যামেরার লেন্স বারবারই খুঁজে নিল যুব ফরোয়ার্ড রোনান সুলিভানকে। বয়সভিত্তিক সাফ জেতার পরে এবার দৃষ্টি রাখছেন আরও সুদূরে, হতে চান পারফেক্ট নাম্বার 9। আমি খুবই রোমাঞ্চিত, অবদান রাখতে পেরে ভালো লাগছে। স্বপ্ন তো অবশ্যই আছে বাংলাদেশ জাতীয় দলে খেলার, তবে কাজটা সহজ নয় জানি। আমি সেই চ্যালেঞ্জ নিতে চাই। ব্যস্ততার ফাঁকেও 2 অনুজের খেলায় ঠিকই চোখ রেখেছেন কাভান আর কুইন। রোনান নিজেও নিয়মিত টিপস নেন তাদের কাছ থেকে, হতে চান অগ্রজদের মতোই, যেখানে তাকে বিশেষ অনুপ্রাণিত করছে বাংলাদেশের সমর্থকদের ক্রেজিনেস। আমার বড় 2 ভাই আমাদের খেলা নিয়ে খুবই উচ্ছ্বসিত ছিল। তারা এটা নিয়ে নিয়মিত পোস্টও করেছেন। আমার মা নানুও প্রতিটি ম্যাচের আগে আমাদের অনুপ্রাণিত করেছেন। তবে একটা বিষয় খুবই ভালো লেগেছে, আর তা হলো এখানকার সমর্থকরা। আমি তো বিশ্বাস করি বাংলাদেশের সমর্থক দুনিয়ার সেরা সমর্থক। জাতীয় দল থেকে বয়স ভিত্তিক সিন্ডিকেট নিয়ে সোচ্চার সমর্থকরা, তবে রোনানের ভাবনা ভিন্ন। এ নিয়ে কোনো মন্তব্য না করলেও শিরোপা জয়ের কৃতিত্ব দিলেন দলের সবাইকেই। স্টার নিউজে জানালেন সেই ট্রেডমার্ক সেলিব্রেশনের কারণ। What's the meaning of this celebration? I'll be honest, my little cousin in America, he told me to do it, so I just followed through with what he said. দেখুন, ফুটবল কখনোই একজনের খেলা নয়। আমার সব টিমমেটরাও দুর্দান্ত ছিল। কোচিং স্টাফ কিংবা সবার সম্মিলিত প্রচেষ্টাতেই শিরোপা জিতেছি আমরা। Everyone on the team was willing to work hard. লেখাপড়া আর ফুটবল, যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে আপাতত এই দুটোতেই মনোযোগ দিতে চান রোনান সুলিভান। তবে কথা দিয়ে গেলেন আবার আসবেন। দেশের ফুটবলের টানে তাকে যে নিরে ফিরতেই হবে। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। হামজা চৌধুরী, সমিত সোম, রোনান সুলিভানদের মতো আরও 6 অরিজিন ফুটবলার আসছে বাংলাদেশে। জাতীয় দলের জন্য 2 প্রবাসী ফুটবলারের সাথে কথা শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। আমি এই মুহূর্তে আরও 2 জন প্লেয়ারের সাথে কাজ করছি, যারা 2 জনে জাতীয় দলের জন্য। খুব শীঘ্রই তাদের অ্যানাউন্সমেন্টটা দিব। বাট নতুনভাবে আমি আরও 3 জন প্লেয়ারের সাথে কথা বলছি, যার মধ্যে 2 জন আন্ডার 20
এএফসি কোয়ালিফায়ার জন্য আমি চেষ্টা করছি ইনশাল্লাহ। ওরা এখনো কনভিন্স হয় নাই, বাট আই হ্যাভ স্টার্টেড দ্য ডিসকাশন উইথ দিয়ার প্যারেন্টস এবং কথা বলছি, দেখি কি বলে। আর আরেকজনের সাথে কথা বলেছি, উনি মনে হয় আন্ডার 23 হবে, আন্ডার 20 হবে না, বাট ওনার সাথে সরাসরি কথা, হি হ্যাজ অলরেডি গিভেন মি দ্য কনসেন্ট। সো এই মুহূর্তে আপনি বলতে পারেন 2 জন আর 3 জন, 5 জন পুরুষ আর 1 জন নারী ফুটবলার, 6 জন অরিজিনাল প্লেয়ার নিয়ে এই মুহূর্তে আমি কাজ করছি ইনশাল্লাহ। 2 জন অলমোস্ট ফাইনাল স্টেজে, যেটা আমি খুব শীঘ্রই অ্যানাউন্স করব। দোয়া করেন যেন আমি আন্ডার 20 যে 2 জনকে নিয়ে কাজ করছি ওরা যেন রাজি হয়, বিকজ দে উইল বি অ্যামেজিংলি গুড অ্যাসেট ফর দ্য টিম আই বিলিভ। সো লেটস হোপ ফর দ্য বেস্ট ইনশাল্লাহ। দেশ যখন অনূর্ধ্ব 20 সাফে ছেলেদের সাফল্যে ভাসছে, তখন অবহেলায় দিন পার করছেন অনূর্ধ্ব 19 সাবেক সাফজয়ী নারী ফুটবলার আনাই মার্মা ও আনুচিং মার্মা। মুঠোফোনে স্টার প্লেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে আনুচিং জানিয়েছেন 2 বোনের কষ্টের গল্প। সহযোগিতা চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীরও। কেএম সনির রিপোর্টে বিস্তারিত। আমাদেরকে ইউজ করা হয়েছে আর কি, যখন প্রয়োজন হয় ওনারা কাজে লাগাইছে, আর যখন প্রয়োজন হয় না তখন হচ্ছে পাঠাইছে বাড়িতে। বাংলাদেশে নায়ক জন্মায়, কিন্তু নায়কদের গল্প কি শেষ পর্যন্ত টিকে থাকে? আজ যে খেলোয়াড় আমাদের স্বপ্ন দেখায়, কাল সেই হারিয়ে যায় অবহেলা আর অদৃশ্য ব্যবস্থার ভিড়ে। একদিকে পাহাড়ি গাঁ থেকে উঠে এসে দেশকে জেতানো 2 বোন, অন্যদিকে নতুন 2 তারকা, যাদের পায়ে ভবিষ্যতের আশা। কিন্তু প্রশ্ন একটাই, এই গল্পের শেষটা কি এবার ভিন্ন হবে? খাগড়াছড়ির ছোট্ট গ্রাম থেকে উঠে আসা আনাই ও আনুচিং মগিনীর জীবন ছিল সংগ্রামে ভরা, কিন্তু ফুটবল ছিল তাদের আশার আলো। দারিদ্র্য আর কষ্টকে জয় করে তারা জায়গা করে নিয়েছিল দেশের মানুষের হৃদয়ে। বিশেষ করে 2021 সালের সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আনাইয়ের একমাত্র গোলে ভারতকে হারিয়ে শিরোপা জয়। তবে সেই আলো বেশি দিন টেকেনি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সুযোগ কমেছে, বেড়েছে অবহেলা। একসময় জাতীয় দলের স্বপ্ন দেখা আনাই আজ ফুটবল ছেড়ে স্বল্প আয়ের চাকরিতে জীবন চালাচ্ছেন, আর আনুচিং এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন পড়াশোনা ও জীবনের সঙ্গে। তাই তো আক্ষেপের সুর তার কণ্ঠে। আমাকে তো যখন বাদ দেওয়ার সময় বলা হয়েছিল যে তোমার বাড়িতে চলে যাও, পারফরমেন্স যদি ভালো হয় আবার তোমাদেরকে ডাকবো, কিন্তু আমি তো সেই আশা ছেড়ে দিচ্ছি, ওনারা আর ডাকবে না, আর খোঁজ খবর রাখবে না। ওনাদের যখন স্বার্থ মিলবে তখন হচ্ছে ওনারা ছেড়ে দিবে। যখন ওনাদের প্রয়োজন হবে তখন অনেক তালা মায়েরা, গেট মায়েরা আটকে রাখে যে তোমাদের খেলা লাগবে এই টিমে। কষ্টের দিন পার করা আনুচিং সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আবদার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দিকে। তো থাকবে, কারণ আমরা এখন কিছু করতে পারতেছি না। একদিকে হচ্ছে আমরা যখন 2016 সাল থেকে খেলতেছি তখন থেকে আমরা পরিবার চালাই, কারণ তখন থেকে আমরা কিছু না কিছু বাড়িতে দিয়ে সংসারটা চালাই। এখন 2 বোনে আমরা বসে আছি, এখন কিছু করতে পারতেছি না। একদিকে পড়াশোনা বন্ধ হচ্ছে আমার। সাফ জয়ের পর আনাই আনুচিং যেভাবে ঝরে পড়েছেন, যেভাবে খোঁজ খবরের বাইরে চলে গেছেন, সেভাবে রোনান ডেকলান কিংবা সাফ জয়ী অন্য কোনো ফুটবলার হারিয়ে যাবে না তো? আজকের উল্লাস কাল কি নীরবতায় চাপা পড়বে না? বাংলাদেশে প্রতিভা হারায় না, হারিয়ে যায় যত্নের অভাবে, পরিকল্পনার অভাবে আর ভুলে যাওয়ার সংস্কৃতিতে। কেএম সনি, স্টার নিউজ। আমরা একটু বরিশাল থেকে ঘুরে আসতে চাই, সেখানে আমাদের জন্য একজন গেস্ট আছেন, এজাজ আল মাহমুদ সুজন, পরিচালক প্রধান, কোচ, বেসিক ক্রিকেট কোচিং একাডেমি। তার সাথে একটু কথা বলতে চাইব, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা একটু বরিশালের যেই সমস্যাগুলো আছে সেগুলো একটু আমাদেরকে বিস্তারিত বলবেন। সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, অনেকদিন ধরে সেখানে লিগ হচ্ছে না, আমরা যতটুকু জানতে পেরেছি। একটু সমস্যাগুলো কি আছে সেগুলো একটু যদি বলেন। জি ধন্যবাদ। আসলে হচ্ছে বরিশালে দীর্ঘদিন যাবৎ হচ্ছে প্রতিযোগিতামূলক কোনো আসর নেই। এটি হচ্ছে যদি আমরা ক্রিকেট বলি বা ফুটবল বা আদার্স গেম বলি সবগুলোতেই। তবে হচ্ছে আমাদের আশার বাণী হচ্ছে দীর্ঘ প্রায় 13 বছর পরে বর্তমান হচ্ছে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এখানে কিন্তু হচ্ছে আপনার 2nd ডিভিশন ক্রিকেট লিগ স্টার্ট হচ্ছে। এবং হচ্ছে যেটি আমরা জানতে পেরেছি যে জেলা প্রশাসন আমাদেরকে এটি জানিয়েছেন যে হচ্ছে আপনার 2nd ডিভিশন ক্রিকেট লিগের পরে 1st ডিভিশন ক্রিকেট এবং হচ্ছে প্রিমিয়ার ডিভিশন এবং 1st ডিভিশন ফুটবল সহ অন্যান্য টুর্নামেন্টগুলো কিন্তু মাঠে আসবে। এর পাশাপাশি আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের লোকালি আমাদের প্র্যাকটিস করার জন্য
বা লোকাল টুর্নামেন্টের জন্য আমাদের একটি মাঠের প্রয়োজন, যেখানে হচ্ছে অবশ্যই হচ্ছে যে রেগুলার আমাদের এখানে টুর্নামেন্টগুলো হতে পারে। এবং পাশাপাশি আরও একটি বিষয় যেটি আপনি জানেন যে বরিশাল স্টেডিয়াম আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হওয়ার কাজ শুরু হয়েছে, কিন্তু নির্দিষ্ট যে সময় শেষ হওয়ার কথা সে সময় কিন্তু আমরা সেই আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এখন আমরা পাইনি। তবে খুব আশার বাণী আমরা, যেটি হচ্ছে বর্তমান বিসিবি কমিটি আমাদেরকে জানিয়েছেন যে খুব রিসেন্ট আমরা হয়তোবা সামনে যে সিজন, আপনারা যেটি আমরা যদি বলতে পারি যে বর্ষার পরেই শীতের যে সিজন, সেই সিজন থেকে হচ্ছে আমরা এনসিএল বা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বা বিপিএলের মতন বড় আসর আমরা দেখতে পারবো। এবং আমার চোখে যেটি দেখা যে বর্তমানে সবচেয়ে বেশি দ্রুত গতিতে কিন্তু কাজ চলছে এবং খুব রিসেন্ট কিন্তু ফ্লাড লাইটেরও আমরা দেখেছি যে কাজ চলছে। তো এগুলো যদি পরিপূর্ণভাবে বাস্তবতা যদি রূপদান করে, ইনশাল্লাহ হচ্ছে বরিশালের যে সমস্যাগুলো এতদিন যাবৎ জর্জরিত ছিল সেগুলো কিন্তু হচ্ছে উত্তরণ করবে। এবং পাশাপাশি আমাদের বরিশাল কিন্তু ওমেন্সের যে ক্রিকেট, ওমেন্স ক্রিকেট কিন্তু আমাদের পিছানো। সেখানে কিন্তু আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের বরিশাল থেকে কিন্তু কৃতি সন্তান রাবেয়া খান যে হচ্ছে এখন বাংলাদেশ টিমে খেলছে, তো এই রাবেয়ার আদর্শে আদর্শিত হয়ে অনেক মেয়ে ক্রিকেটার কিন্তু এখন স্টেডিয়ামে আসছেন, কিন্তু মেয়েদের জন্য কিন্তু আলাদা কোনো লিগ টুর্নামেন্ট বা আলাদা প্র্যাকটিস ফ্যাসিলিটি নেই। এগুলো যদি হয় তাহলে কিন্তু হচ্ছে মেয়েদের ক্রিকেট এগিয়ে যাবে। পাশাপাশি আমাদের এখানে একটি সুইমিং পুল ছিল যেটি কিন্তু একেবারেই হচ্ছে এখন মানে ব্যবহারের অনুপযোগী বছরের পর বছর। তো আমাদের যে নদীমাতৃক দেশ, আমাদের নদীমাতৃক জেলা বা বিভাগ বরিশাল, সেখানে একটি ভালো মানের সুইমিং পুল নেই যেখানে অনেক ভালো ভালো সাঁতারুর জন্ম হতে পারে। আমরা মনে হয় বুঝতে পেরেছি নারী ক্রিকেটের কথা বলছিলেন, পুরুষ ক্রিকেটের কথা বলছিলেন। এজাজ আল মাহমুদ, আপনাকে ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন বরিশালের খেলাধুলার সমস্যাগুলোর কথা। আমাদের আরেক সহকর্মী তিনি আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। সাফ জয়ীদের, যেখানে সাফ জয়ীরা আছেন সেখানে আছেন সবুজের কাছে। সবুজ, আপনি সকাল থেকে সেখানে আছেন, সাফ জয়ীদের আজকের দিনটা আসলে কেমন যাচ্ছে, সাফ জয়ীরা কীভাবে সময় কাটাচ্ছে, কী তথ্য আছে আপনার কাছে? মামুন, আমরা সবাই গতকালকে আসলে সেই বিমানবন্দর থেকেই ছিলাম। এরপর আপনিও এমপি থিয়েটারে ছিলেন হাতিরঝিল, এবং সেখান থেকে ফুটবলারদেরকে কিন্তু এই তেজগাঁওয়ের একটি 5 তারকা হোটেলে রাখা হয়েছে। এবং এখান থেকে সকালের যে পরিবেশটা ছিল, ফুটবলাররা তাদের আজকে থেকে তাদের ক্যাম্প শেষ হয়েছে, সকাল থেকেই কিন্তু ফুটবলাররা এই হোটেল ছাড়ছেন। অনেকেই যে যার মতো আসলে বেরিয়ে যাচ্ছেন, নির্দিষ্ট সময় কেউ বের হননি। আমরা কিছুক্ষণ আগেই সুলিভান ব্রাদার্স, বর্তমান এই অনূর্ধ্ব 20 দলের সবচেয়ে আলোচিত যে 2 নাম, আমরা তাদের দেখা পেয়েছি এবং আমরা তাদের দুজনের সাক্ষাৎও পেয়েছি। আমরা কিছুক্ষণ পরে হয়তো এটি স্টার প্লে এবং স্টার নিউজের মাধ্যমে সেটি দর্শকদের দেখাবো। এছাড়া কিন্তু সকাল থেকেই মোর্শেদ সহ সবাই কিন্তু একে একে বের হয়ে গেছেন এই হোটেল থেকে, যদিও এখনও বেশ কিছু ফুটবলার কিন্তু হোটেলে আছেন। এবং যেরকমটা বলছিলেন যে আসলে এই যে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন হওয়ার পর কালকে থেকেই কিন্তু বাংলাদেশে একটা আনন্দ এবং একটা উন্মাদনা কিন্তু কাজ করছে। আমরা গতকাল এয়ারপোর্টে যেরকমটা দেখেছিলাম, তাদেরকে সেখান থেকে ছাদখোলা বাসে করে সেখান থেকে নিয়ে এসে হাতিরঝিলে সংবর্ধনা দেওয়া, এবং এরপর তারা যখন এই হোটেলে ছিল এবং তারা যখন এই হোটেল থেকে আসলে বের হয়ে যাচ্ছিল, রাস্তায় যে মানুষ ছিল যারা, তারাও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবলারদেরকে দেখছিলেন। আসলে অনূর্ধ্ব 20 দলকে নিয়ে এরকম উন্মাদনা বা উত্তেজনা এর আগে কখনোই আসলে ফুটবলে দেখা যায়নি। এবার যে 2 সুলিভান ব্রাদার্স, রোনান সুলিভান এবং ডেকলান সুলিভান, তারা পুরো আসর জুড়েই দুর্দান্ত খেলেছে। বিশেষ করে রোনান সুলিভানের কথা বলতেই হয়, সেই রোনান সুলিভানকে ঘিরেই কিন্তু আনন্দ এবং উত্তেজনাটা সবচেয়ে বেশি, এবং তাকেই ধারণা করা হচ্ছে যে তিনি ভবিষ্যৎ বাংলাদেশের বড় তারকা হবেন। এবং আমরা কিছুক্ষণ আগে রোনানের কথা বলেছি, রোনানের সাথে কথা বলেছিলাম, তিনি যেরকমটা জানিয়েছেন যে তার এই মুহূর্তে লক্ষ্য তিনি বাংলাদেশকে বিশ্বকাপে নিয়ে যেতে চান। মামুন। সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন, সাফ জয়ীদের খবর জানাচ্ছিলেন, রোনান সুলিভান, ডেকলান সুলিভানদের খবর জানাচ্ছিলেন। আপনাকে ধন্যবাদ। খেলা থামবে না, খবরও না, অনেকক্ষণ ধরে আপনাদেরকে খবর জানাচ্ছিলাম। স্টে টিউনড।